আচ্ছা, আমরা আজকে থেকে তোমাদের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। তো আজকে থেকে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে। আজকে আমরা শিখবো যে কিভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হয়, ঠিক আছে? কিভাবে আমরা কোশ্চেন অ্যান্সার লিখবো, কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখলে ভালো মার্কস পাবো, এই জিনিসটা আজকে আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। এবং রাইটিং পার্টের অ্যাপ্লিকেশন লেটার কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো একটু দেখাবো। তো তোমরা আজকে ক্লাসটা একটু সবাই মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? মিস আজকে কি খাতা বাইর করতে হবে? হ্যাঁ, খাতা তোমরা যদি বের করতে চাও করতে পারো, আমি বলতে বলতে তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, সমস্যা নেই। আর তাছাড়া আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা চাইলে পিডিএফটা বের করতে পারবা, বের করে নিজে পড়তে পারবা। তো চলো, হাউ টু রাইট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটার জন্য কি কিছু রুলস আছে, ঠিক আছে, কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো একটু যদি মাথায় থাকে তাহলে আমরা সুন্দরভাবে কোশ্চেন অ্যান্সার গুলো লিখতে পারবো। আমাদের অনেকেরই কোশ্চেন অ্যান্সার লেখার একটু প্রবলেম আছে, আমি দেখলাম। তো আমরা সবাই একটু ভালোভাবে এটা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। দেখো, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কি টেন্স ঠিক রাখতে হবে। ওকে, মেইনটেইন কারেক্ট টেন্স মানে কি আমার কোশ্চেনে যে টেন্স থাকবে আমার অ্যান্সারও কিন্তু সেম টেন্স দিয়েই করতে হবে। এই যে দেখো, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরও সেই টেন্সে লিখতে হবে। প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে মনে করো ডাস আছে, ইস আছে, আর আছে, এগুলো তো প্রেজেন্ট টেন্স, তাই না? যদি কোথাও ডু থাকে, ডু, ডাস, ডু, ডাস, ইস, আর এসব যদি থাকে তাহলে আমরা কি বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি প্রশ্নে থাকে তাহলে আমি উত্তরও করব প্রেজেন্ট টেন্স দিয়ে। তারপরে দেখো, প্রশ্নে যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট, এই পাস্ট হচ্ছে কি ডিড, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। ওকে, প্রশ্ন পাস্ট টেন্সে হলে উত্তরও হবে পাস্ট টেন্সে। তারপরে দেখো ডিড, ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। তার মানে কি পাস্ট টেন্স যদি থাকে তাহলে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। এই যে যেমন দেখো, ডিড থাকলে কি ভার্বের পাস্ট ফর্ম বসে। প্রশ্নে ডিড থাকলে উত্তরে মেইন ভার্ব যেটা থাকবে, প্রশ্নে যে মেইন ভার্বটা থাকবে ওই মেইন ভার্বের কি পাস্ট ফর্ম বসবে, ঠিক আছে, ওই মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে। এই যে দেখো, প্রশ্নে যদি ডিড থাকে তাহলে উত্তরে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় এবং উত্তর থেকে ডিডটা উঠে যায়। এক্সাম্পল হিসেবে দেখো, এখানে এক্সাম্পল দেওয়া আছে, হোয়ার ডিড দে গো, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে? এখন এটা আমি অ্যান্সার লিখবো। অ্যান্সার লেখার জন্য কি করতে হবে? আমরা জানি কোনো একটা সেন্টেন্স লেখার নিয়ম হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো দেখো, হোয়ার ডিড দে গো, এখানে সাবজেক্ট কে, হোয়ার ডিড দে গো, এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে আমি প্রথমে দে বসালাম। তারপরে এখানে ভার্ব কে, দেখো তো, হোয়ার ডিড দে গো, গো, গো হচ্ছে এখানে ভার্ব। তাহলে কি এটা হচ্ছে মেইন ভার্ব, গো হলো এখানে মেইন ভার্ব। এবং এখানে দেখো হোয়ার ডিড আছে, ডিড মানে কি এটা হচ্ছে পাস্ট, পাস্ট ফর্ম এটা, ঠিক আছে? এই যে দেখো, ডিড থাকলে কি ভার্বের পাস্ট ফর্ম হয়, তার মানে এখানে ডিড আছে, তার মানে এই গো এর পাস্ট ফর্ম হবে গো, ওয়েন্ট। আমরা আহ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এগুলো পড়েছি না? গো, এই যে দেখো, গো হচ্ছে প্রেজেন্ট, তারপর ওয়েন্ট হচ্ছে পাস্ট, পার্টিসিপল হচ্ছে কি গান, গো, ওয়েন্ট, গন। এটা হচ্ছে কি গো, ওয়েন্ট, গান, এটা হচ্ছে কি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে কি এখানে দেখো তো, এখানে হচ্ছে পাস্ট ফর্ম বসেছে, তার মানে কি এটা, এই যে দেখো ডিড আছে এবং এখানে গো, গো হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের
পাস্ট ফর্ম বসবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম কি, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এই যে ওয়েন্ট আমি বসিয়েছি। তারপর হোয়ার ডিড দে ওয়েন্ট, ধরো হচ্ছে তারা প্লেগ্রাউন্ডে আছে, খেলার মাঠে আছে, তাহলে কি ওয়েন্ট টু দা প্লেগ্রাউন্ড। এইটুকু অংশ তোমাদের প্যাসেজেই হচ্ছে লিখে দেওয়া থাকবে, টু দা প্লেগ্রাউন্ড এই অংশটুকু তোমাদের প্যাসেজে সুন্দরভাবে লিখে দেওয়া থাকবে, তোমরা প্যাসেজ থেকে তোমরা লিখে ফেলবে এটা। তারপরে দেখো ডাস, 3 নম্বর হচ্ছে কি ডাস। আর 3 নম্বর রুলসটা হচ্ছে ডাস থাকলে ভার্বের শেষে, ভার্বের সাথে কি বসে, এস বা ইএস যোগ করতে হয়। যদি ডাস থাকে, প্রশ্নে যদি ডাস থাকে, তাহলে ভার্বের সাথে মেইন যে ভার্বটা আছে তার সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। প্রশ্নে ডাস থাকলে সাবজেক্টের পর মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং ডাস উঠে যায়। এক্সাম্পল হিসেবে দেখো, হোয়ার ডাস রাজীব লিভ, রাজীব হচ্ছে কোথায় বাস করে, হোয়ার ডাস আছে তাই না, হোয়ার ডাস রাজীব লিভ। তাহলে এখানে এখানে হচ্ছে রাজীবটাকে আমি প্রথমে, এটা হচ্ছে সাবজেক্ট, এই যে আমি প্রথমে সাবজেক্ট বসালাম, তারপর আমাকে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব দেখো, এখানে ভার্ব কে, ভার্ব হচ্ছে লিভ, তার মানে আমি এখানে লিভটা বসাবো, এই যে দেখো লিভ বসিয়েছে, কিন্তু এখানে দেখো এখানে ডাস আছে তাই না, ডাস যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। লিভের সাথে কি যুক্ত হয়েছে, দেখো এস যুক্ত হয়েছে, তাহলে কি রাজীব লিভস এন্ড সে কোথায় বাস করে, ইন ঢাকা। এটা হচ্ছে কি, এটা তোমাদের টেন্সে, এটা তোমাদের প্যাসেজে লিখে দেওয়া থাকবে, সে কোথায় বাস করে এটা তোমরা প্যাসেজেই দেখতে পারবে। এইটুক জায়গা দেখো, ভার্বের পরের জায়গাটুকু আমরা প্যাসেজ থেকে লিখে নিব, কিন্তু ভার্বের এই যে এই আগের জায়গাগুলো আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। তারপরে দেখো 4 নম্বরে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ নির্দেশ করে। হোয়াই দিয়ে যখন প্রশ্ন করলে করলে কি কারণ নির্দেশ করা, প্রশ্নে যদি হোয়াই থাকে তাহলে উত্তর করার সময় বিকজ, বিকজও ইউজ করতে পারো, অথবা কি টু প্লাস ভার্ব, অথবা টু প্লাস ভার্ব, অথবা হচ্ছে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে কারণ উল্লেখ করতে হয়। প্রশ্নে ধরো হোয়াই দিয়ে কোনো কোশ্চেন করা হয়েছে, তাহলে তুমি, আমরা সাধারণত বিকজ ইউজ করে থাকি, অনেক আমরা সাধারণত বিকজ ইউজ করে থাকি, কিন্তু তোমরা চাইলে বিকজ এর পরিবর্তে টু প্লাস মেইন ভার্বটা বসাতে পারো, টু প্লাস ভার্ব বসাতে পারো, অথবা যদি ফর বসাও, যদি ফর বসাও তাহলে কি ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, ভার্বের সাথে কি বসাতে হবে, আইএনজি যোগ করতে হবে। তো হচ্ছে আমরা যেহেতু বিকজ দিয়েই বেশি কমফোর্ট ফিল করি, এই জন্য আমরা বিকজটাই বেশি বসাবো, ঠিক আছে। আমরা যেহেতু ছোট, তাহলে আমরা হচ্ছে বিকজই বেশি আর কি ইউজ করব। টু প্লাস ভার্ব বা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, এসব হচ্ছে আমরা পরে যখন আর একটু বড় হব তখন আমরা এগুলো ইউজ করতে পারি। তারপরে দেখো, পূর্ণ বাক্যে উত্তর লেখা, ফুল সেন্টেন্সে অ্যান্সার করতে হবে এটা। শুধু এক এক বা দুই শব্দে উত্তর না লিখে সব সময় একটি পূর্ণাঙ্গ বাক্যে হচ্ছে তোমাকে উত্তর লিখতে হবে। পূর্ণাঙ্গ বাক্যে উত্তর লেখা মানে কি, মানে হচ্ছে প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, এন্ড এরপরে হচ্ছে কি এক্সটেনশন, উত্তর লেখা ভালো। মানে আমরা অনেক সময় কি করি, জাস্ট অ্যান্সারটা লিখে দেই, আমরা কিন্তু ফুল বাক্যে অ্যান্সারটা, ফুল সেন্টেন্সে অ্যান্সারটা লিখি না। তো আমরা হচ্ছে চেষ্টা করব যে ফুল সেন্টেন্সে অ্যান্সারটা লিখার। তারপরে হচ্ছে দেখো, সাবজেক্ট ও প্রোনাউন সঠিক রাখা, সাবজেক্টের সাথে প্রোনাউনটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। মনে করো তুমি সামনে লিখছো রাজীব আর এই পাশে দিয়ে দিছো, তারপরে সেন্টেন্সে লিখছো সি, কিন্তু রাজীব তো একটা ছেলে, ছেলে থাকলে তো সি লেখা যাবে না, সেখানে হি লিখতে হবে। এই যে সাবজেক্টের সাথে প্রোনাউনটাকেও ঠিক রাখতে হবে। এবং প্যাসেজের নাম অনুযায়ী কি, দেখো প্যাসেজের নাম অনুযায়ী সঠিক উত্তরের প্রোনাউন হি, সি, দে, ইট এগুলো ব্যবহার করতে হয়। তো এখন দেখো আমরা হচ্ছে ইউনিট 12 এর মেকিং ফ্রেন্ডস এর হচ্ছে আমরা এটা একটু সলভ করব, ঠিক আছে। ইউনিট 12 এর হচ্ছে আমি দেখো একটা হচ্ছে প্যাসেজ, সিন প্যাসেজ, এটা তোমাদের, ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে সিন প্যাসেজ ইউনিট 12 এর মেকিং ফ্রেন্ডস। আমরা এই এই সিন প্যাসেজটা আমরা পড়েছি। তো আজকে আমরা এটা নিয়ে একটু কি কোশ্চেন আনসার একটু প্র্যাকটিস করব, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1,
হোয়ার আর রুবেল অ্যান্ড রাজীব অ্যান্ড whom did they see? হোয়ার আর রুবেল অ্যান্ড রাজীব, রুবেল অ্যান্ড রাজীব হচ্ছে কোথায় এবং তারা কি দেখেছে, তাই না? এটা কি দেখেছিল। তো এখানে যেহেতু ডিড আছে তার মানে কি সিটা হয়ে যাবে দেখেছিল, মানে ডিড থাকা মানে এটা পাস্ট, এবং এখানে আর আছে আর মানে এখানে প্রেজেন্ট। তাহলে দেখো, তনয়া বলো। মিস, এটা কি রাজীবের অধ্যায়? হ্যাঁ, এটা হচ্ছে মেকিং ফ্রেন্ডস চ্যাপ্টারটা, ইউনিট 12। ফাতিম ফাতিমা মানহা বলো। মিস, এগুলো কোত্থেকে দিচ্ছে? কোনগুলো কোত্থেকে দিচ্ছে? এই প্রশ্ন অ্যান্সার গুলা। এগুলো হচ্ছে আমি বানিয়েছি। মানে তোমাদের যে এই যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন করা আছে, এই 5টা কোশ্চেনের সলভ করে আমরা বোঝার চেষ্টা করব যে একটা কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা নিয়মগুলা দেখেছি, এখন হচ্ছে আমরা এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে কোশ্চেন গুলো সলভ করব, সলভ করার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কিভাবে কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়। আমরা যদি একটা ফরম্যাট যদি শিখতে পারি তাহলে আমরা নিজেরাই বাকিগুলোও লিখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো, কোশ্চেন নাম্বার 1, হোয়ার আর রুবেল অ্যান্ড রাজীব অ্যান্ড হুম ডিড দে সি? রুবেল অ্যান্ড যে দেখো প্রথমে হচ্ছে এই প্যাসেজটা দেখো, প্যাসেজটা আমরা এটা পড়েছি, আমরা আগের ক্লাসে এই ইউনিট পড়েছি। দেখো, রুবেল অ্যান্ড রাজীব আর ইন দা প্লেগ্রাউন্ড, রুবেল অ্যান্ড রাজীব কোথায় আছে? প্লেগ্রাউন্ডে আছে, মানে কি খেলার মাঠে আছে। তাহলে দেখো, হোয়ার আর রুবেল অ্যান্ড রাজীব, প্রথমে কি লিখবা? রুবেল, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তাহলে এখানে সাবজেক্ট কে? রুবেল অ্যান্ড রাজীব হচ্ছে সাবজেক্ট, তাহলে রুবেল অ্যান্ড রাজীব। তারপরে ভার্ব লিখতে হয়, দেখো আর আছে, আর থাকলে তো এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। আর আর তারপরে হোয়ার, তারা কোথায়, আমরা হচ্ছে এরপরে প্যাসেজ থেকে বের করবো যে তারা আসলে কোথায় আছে। তারা আর ইন দা প্লেগ্রাউন্ড, তারা কি প্লেগ্রাউন্ডে আছে, মানে কি খেলার মাঠে আছে, এই যে আর ইন দা প্লেগ্রাউন্ড। তারপরে দেখো, অ্যান্ড হুম ডিড দে সি, এবং তারা হচ্ছে কি দেখেছিল বলো তো? কাকে দেখেছিল? হুম মানে কি কাকে, হুম মানে কাকে, তারা কাকে দেখেছিল, এবং তারা কাকে দেখেছিল দেখো তো, ডিড আছে। তাহলে প্রথমে আমি এখানে কি করবো, এটা দেখো, এটা একটা, এটার এই কোশ্চেনের অ্যান্সার আমি লিখে ফেলছি, হোয়ার আর রুবেল অ্যান্ড রাজীব, রুবেল অ্যান্ড রাজীব আর ইন দা প্লেগ্রাউন্ড। এই কোশ্চেনের অ্যান্সার আমার লেখা শেষ। এখন আমি সেকেন্ড পার্টে দেখো, অ্যান্ড হুম ডিড দে সি, অ্যান্ড হচ্ছে তারা কাকে দেখেছিল। তাহলে এটা কি হবে দেখো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখন নতুন আরেকটা সেন্টেন্স লিখবো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কে? দে। তারপরে দেখো এখানে ডিড আছে, ডিড থাকা মানে এটা পাস্ট টেন্স, ডিড থাকা মানে পাস্ট টেন্স। তাহলে সি এর পাস্ট কি? সি এর পাস্ট স, তাহলে দে স আ। তাহলে কাকে দেখেছিল দেখো তো, তারা হচ্ছে এই যে দেখো এই সেন্টেন্সে দেওয়া লিখে দেওয়া আছে, দে ফাউন্ড আ নিউ বয় সিটিং অ্যাট আ কর্নার। তারা একটা কি নতুন ছেলেকে দেখেছিল যে কিনা হচ্ছে খেলার মাঠের এক কর্নারে বসেছিল। তো দেখো, তাহলে কি আমি তো প্রথমে দেখো সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, এখন আমি কাকে দেখেছি সেটা লিখবো। তাহলে কি এই যে এই বাকি লাইনটা লিখবো, এ নিউ বয় সিটিং অ্যাট আ কর্নার। এই যে দেখো, এ নিউ বয় সিটিং অ্যালোন অ্যাট আ কর্নার, বা এ নিউ বয় সিটিং অ্যাট আ কর্নার, এভাবেও লিখতে পারো। অ্যালোন যদি তুমি লিখতে না চাও তাহলেও হবে, আবার যদি তুমি লিখতে চাও সেটাও হবে, কারণ ছেলেটা একাই হচ্ছে সেখানে বসেছিল, ঠিক আছে? তো হচ্ছে দেখো, এভাবে হচ্ছে লিখতে হয়, সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, তারপরে হচ্ছে কাকে দেখেছি সেটা হচ্ছে আমরা কি এই যে প্যাসেজ থেকে লিখে ফেলেছি। তোমরা আবার হচ্ছে তুলে দিও না, এই লাইনটা হচ্ছে যদি অনেকে আবার তুলে দিতে পারো, ডিরেক্ট এই লাইনটা তুলে দিতে পারো। তো এই লাইনটা ডিরেক্ট তোলা যাবে না, এখানে দে ফাউন্ড আছে, কিন্তু দেখো তোমার কোশ্চেনে কি কোথাও
ফাউন্ড দিয়ে কোনো কোশ্চেন আছে? দেখো এখানে কিন্তু না, এখানে বলা হয়েছে সি কাকে দেখেছে, তার মানে এই ফাউন্ড অযথা লিখা যাবে না। এখানে দেখো সাবজেক্ট আছে দে, ভার্ব আছে ফাউন্ড, এরপরে হচ্ছে তোমার অবজেক্ট গুলো দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে। তার মানে কি এই জায়গাতেও সেম, প্রথমে সাবজেক্ট আমি লিখেছি, ভার্ব লিখেছি, তাহলে কি আর আমার এক্সট্রা কোনো ভার্ব লেখার দরকার নেই। এখন হচ্ছে কাকে দেখেছে, শুধু সেটুকু অ্যান্সার লিখলেই হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই তোমরা ভালোভাবে লিখতে পারবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াই হ্যাজ বিপ্লব রিসেন্টলি কাম টু দিস এরিয়া? বিপ্লব হচ্ছে কেন এই এরিয়াতে হচ্ছে এসেছে, তাই না? এটা হচ্ছে প্রশ্ন করেছে। তাহলে দেখো তোমরা হচ্ছে দেখো, আমরা হচ্ছে এটা দুই ভাবে অ্যান্সার করতে পারি। এই যে দেখো, এভাবেও অ্যান্সার করতে পারো, বিপ্লব অ্যান্ড হিজ ফ্যামিলি, মানে সে এবং তার বাবা মা হ্যাভ হ্যাভ এই যে দেখো হ্যাভ রিসেন্টলি মুভ টু দিস এরিয়া, ডিরেক্ট এটাও বলতে পারো, ঠিক আছে? বিপ্লব তো তার বাবা মার সাথে এসেছিল, বিপ্লব অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ রিসেন্টলি মুভড টু দিস নিউ এরিয়া, এভাবেও লিখতে পারো। আবার এভাবেও লিখতে পারো, বিপ্লব has recently বিপ্লব has come recently to this area because to his family, এভাবেও লিখতে পারো, বিকজ হিজ ফ্যামিলি, এভাবেও তোমরা লিখতে পারো। আবার হচ্ছে এভাবেও লিখতে পারো। তারপরে দেখো, হোয়াট গেম ওয়ার রুবেল অ্যান্ড রাজীব প্লেইং, হোয়াই ওয়াজ বিপ্লব হেজিটেন্ট টু জয়েন? তারা হচ্ছে রুবেল এন্ড রাজীব হচ্ছে কি ধরনের খেলার কথা বলছিল? দেখো, রুবেল এন্ড রাজীব প্লেইং ওয়ার, ওয়ার তো আছে, ওয়ার মানে এটা পাস্ট, এটা পাস্ট। তারপরে ওয়ার থাকলে হচ্ছে ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর তারা কি গেম খেলছিল? ফুটবল। এই যে দেখো ফুটবল, এটা হচ্ছে তোমাদের প্যাসেজে লিখে দেওয়া আছে। এই যে দেখো প্যাসেজ থেকে হচ্ছে আমরা দেখি, এই যে দেখো উই আর প্লেইং ফুটবল, এই যে দেখো এখানে ফুটবল লিখে দেওয়াই আছে। মানে আমি তো এই জিনিসটা তো আগে পড়িয়েছি, এই জন্য আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে লিখতে হয় এই জিনিসটা জাস্ট দেখাচ্ছি, এই জিনিসটা একটু দেখবা। দেখো প্রথমে হচ্ছে প্যাসেজ পড়তে হবে, তারপরে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, হোয়াই ওয়াজ বিপ্লব হেজিটেন্ট টু জয়েন? বিপ্লব কেন হচ্ছে হেজিটেট করতেছিল সেখানে জয়েন করতে, মানে কি দ্বিধাগ্রস্ত, মানে হচ্ছে সে কেন একটু লজ্জা পাচ্ছিল, দ্বিধা, মানে তার হচ্ছে অনিশ্চিত ভাব আর কি, কেন এমন লাগছে? তো দেখো হেজিটেট কেন করতেছিল, বিপ্লব ওয়াজ হেজিটেন্ট টু জয়েন বিকজ বিপ্লব ওয়াজ, এই যে প্রথমে সাবজেক্ট লিখলে বিপ্লব, তারপর ভার্ব লিখলে ওয়াজ, তারপরে হচ্ছে এই বাকি লাইনটা লিখে ফেলবা, হেজিটেন্ট টু জয়েন। হোয়াই আছে, হোয়াই এর ক্ষেত্রে আমরা কি লিখতে বলেছি বলতো? বিকজ, বিকজ, এই যে বিকজ লিখলাম। তারপরে হচ্ছে কেন সে হচ্ছে জয়েন করতে চাচ্ছিল না, কারণ হচ্ছে দেখো বিপ্লব হচ্ছে বলেছিল আই অ্যাম নট ভেরি গুড অ্যাট ফুটবল, সে ভালো ফুটবল খেলতে পারে না। তো এই জন্য আমরা কি করব, আই অ্যাম, মানে বিপ্লব বলছে আই অ্যাম নট, তার মানে কি বিপ্লব যেহেতু আছে তাহলে আই অ্যাম এর জায়গায় কি লিখবো আমরা? হি লিখবো, তাই না? আই এর জায়গায় হি লিখবো, অ্যাম এর জায়গায় ইস লিখবো। হি ইজ নট ভেরি গুড অ্যাট ফুটবল, এভাবে লিখতে হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, হাউ ডিড রাজীব ইনকারেজ বিপ্লব টু প্লে ফুটবল? ইনকারেজ মানে কি সাহস দেওয়া, উৎসাহ দেওয়া, ঠিক আছে? মানে রাজীব হচ্ছে কিভাবে বিপ্লবকে হচ্ছে ফুটবল খেলার জন্য হচ্ছে উৎসাহ দিয়েছিল। তো দেখো কিভাবে উৎসাহ দিয়েছিল, দেখো এই যে এখানে হচ্ছে রাজীব হচ্ছে বলেছিল, ডোন্ট ওয়ারি বিপ্লব, উই ক্যান শো ইউ সাম ট্রিক্স। মানে রাজীব কিন্তু বলেছিল বিপ্লবকে যে চিন্তা করিও না বিপ্লব, আমরা হচ্ছে তোমাকে ফুটবল খেলার জন্য কি কিছু ট্রিক্স হচ্ছে শিখাই দিবে। তাহলে হচ্ছে ওই জিনিসটাই আমরা এখানে লিখবো। দেখো প্রথমে রাজীব লিখবা, দেন এখানে কি আছে, ডিড আছে না? ডিড থাকলে মেইন ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বসে, ইনকারেজের কি পাস্ট ফর্ম ইনকারেজড, এই যে ইডি যুক্ত হয়েছে, ডিটা যুক্ত হয়েছে, এন্ড ইনকারেজড বিপ্লব টু প্লে ফুটবল, বা হচ্ছে দেখো রাজীব ইনকারেজ বিপ্লব বাই টেলিং হিম,
তাকে কি বলেছিল? নট টু ওয়ারি, মানে ডোন্ট ওয়ারি কে আমরা এভাবে লিখতে পারি, নট টু ওয়ারি অ্যান্ড প্রমিসিং টু শো হিম সাম ট্রিক্স, এভাবেও লিখতে পারো। আবার হচ্ছে তোমরা সিম্পল ভাবেও লিখতে পারো যে রাজীব encouraged বিপ্লব টু প্লে ফুটবল by telling him by telling him not worry বিপ্লব, he can show he can show you some tricks. হি, এই যে দেখো উই এর জায়গায় তখন হচ্ছে কি লিখবা, উই এর জায়গায় তুমি রাজীব লিখতে পারো, রাজীব ক্যান শো ইউ শো বিপ্লব সাম ট্রিক্স, এভাবেও লিখতে পারো। তারপরে দেখো কোশ্চেন 5, হোয়াট প্রোগ্রাম ইজ শিডিউল ফর টুমোরো, কোন প্রোগ্রাম, তারপরে এটা হচ্ছে তোমরা এটা লিখতে পারবো, হোয়াট এর জায়গায় হচ্ছে তোমরা জাস্ট যেটা অ্যান্সার সেটা লিখে দিবা, এরপরে বাকিটা লিখে দিবা, যে দেখো এ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ ইজ শিডিউল টু বি প্লেড টুমোরো। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পেরেছো? একটু বলো তো, একটু কথা বলো তো, সবাই কি বুঝতে পেরেছো? Yes, miss. Yes. ওকে, তারপরে দেখো আমরা একটু রাইট ফ্রম অফ ভার্ব দেখবো। রাইট ফ্রম অফ ভার্বে দেখো ইউনিভার রাইট ফ্রম অফ ভার্বে কিছু রুলস আছে। দেখো ইউনিভার্সাল ট্রুথ বা যেগুলো চিরন্তন সত্য, ওকে, অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা যেগুলো অভ্যাসগত কাজ, সেগুলোর ক্ষেত্রে কি, সেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট কত টেন্স। করলো না? ওকে, যেমন দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সান তো হচ্ছে সবসময় ইস্টেই উঠে, তো এই যে এটার জন্য কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সানের পরে হচ্ছে এস যুক্ত করা হয়েছে, কেন? কারণ হচ্ছে দ্য সান হচ্ছে যেহেতু একটা হচ্ছে সাবজেক্ট, এই জন্য কি এরপরে এস বা ইএস যুক্ত করা হয়েছে, মানে হচ্ছে ওকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও বলতে পারি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কিন্তু এস বা ইএস যুক্ত হয়, এবং কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝালে সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে দেখো রুল নং 2, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট বা সিঙ্গেল নেম থাকলে এগুলোর পরে হচ্ছে কি হয় দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই যে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি প্লে এর পরে হচ্ছে এস যুক্ত হয়েছে। তারপর রুল নং 3 দেখো, রুল নং 3 তে হচ্ছে কি কত করলো না কেন? অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, সামটাইমস, এভরিডে থাকলে, এগুলো থাকলে কি হয় দেখো, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। টেন্স তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তো এই জিনিসটা একটু কোনটা কোন টেন্স এগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা। অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, সামটাইমস, এভরিডে, এগুলো থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। রাজীব রিড আ বুক ডেইলি, আর দেখো রাজীব রিডস, এখানে কি রাজীব যেহেতু হচ্ছে তোমার আহ রাজীব হচ্ছে কি দেখো এখানে ডেইলি আছে, ডেইলি থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং রাজীব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে এস যুক্ত হয়েছে। তারপরে দেখো রুল নং 4, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে আর আর নিয়মটা কেমন বলো তো, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে অ্যাট সাবজেক্ট আর বসে
এম ইজ আর, Subject তারপর ভার্বের সাথে কি are. বসে বলো তো? ভার্বের সাথে কি বসে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে কি বসে? এম ইজ আর, ভার্বের সাথে ING আইএনজি, ভার্বের সাথে ইএনজি। আইএনজি। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি তোমরা ভুলে গেছো? দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম অথবা ইজ, মানে যেটা আর কি সাবজেক্ট অনুযায়ী বসবে। আই থাকলে এম, হি থাকলে মিস আমি ইংলিশে কত কত পৃষ্ঠা বের করতে না। আজকে আমরা কি শিখলাম বলো তো? আজকে আমরা কিভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হয় এটা শিখতেছি। আর এখন আমি তোমাদেরকে রাইট ফ্রম অফ ভার্ব Present continuous tense এর সাথেও ING হবে। এম ইজ আর এবং ভার্বের সাথে কি হবে বলো তো? আইএনজি হবে। ING যোগ হবে। তো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা এটা, ঠিক আছে? তোমাদের মিস জন্য বলতে চাইছিলাম কি এখন কত পৃষ্ঠা বের করব? এটা কোথাও নাই, কোথাও এটা কোথাও নাই, এটা আমি পড়াচ্ছি এখন, এটা তোমাদের বইয়ের নেই। এই নাম্বারটা বুঝতে পারিনি। 3 নাম্বার, আচ্ছা দাঁড়াও, 3 নাম্বারটা বসে, 3 নাম্বার কোনটা বলো তো? অলওয়েজ রেগুলারলি, এটা। জি চেঞ্জ করছি। আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্ব পড়ছি, যেটা তোমাদের এইভাবে তোমাদের লিখে দেওয়া থাকে না, রাজীব রিড আ বুক ডেইলি, এভাবে একটা প্রশ্ন থাকে। এই যে দেখো, রুল নাম্বার 3-তে কি বলছে? অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি, সামটাইমস, এভরিডে ইত্যাদি এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সটা হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি বলতো? সাবজেক্টের সাথে কি বসে? মিস ভার্ব হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট হয়, ঠিক আছে? অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে দেখো, রাজীব রিড আ বুক ডেইলি, এখানে ডেইলি আছে, ডেইলি থাকলে এটা কোন টেন্স হবে? ভার্ব Present প্রেজেন্ট indefinite tense। ইনডিফিনিট টেন্স হবে। ডেইলি প্রেজেন্ট আছে, ডেইলি ইনডিফিনিট থাকলে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে এই রিড ভার্বটা কি হবে বলো তো? এই রিড ভার্বটা প্রেজেন্ট ভার্ব হবে। প্রেজেন্ট এখানে রাজীব প্রেজেন্ট আছে, তাই না? রাজীব থার্ড পার্সন। ইনডিপেন্ডেন্ট টেন্স রাজীব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই যে দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট বা সিঙ্গেল নেম। সিঙ্গেল নেম বলতে কি? রাজীব, রাহিম, তারপরে রাজীব, রাহিম, করিম, তারপরে ধরো যে কোনো নাম আর কি, যে কোনো একটা নাম যদি থাকে, তাহলে ওগুলো হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? রাজীব শুধু একাই আছে, এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এর জন্য কি এটা ভার্বের সাথে কি যুক্ত হয়েছে বলো তো? এস যুক্ত এস হয়েছে। বা ইএস। এস যুক্ত হয়েছে, এখানে রিডের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। আর এখানে দেখো, ডেইলি আছে, ডেইলি থাকা মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করবে। এটা কোন টেন্স ফলো করবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করবে। তারপরে দেখো, রুল নাম্বার 4, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে, এসব যদি থাকে, তাহলে এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন সেন্টেন্সে যদি নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে দেখো, তোমাদের প্রশ্ন এভাবে দেওয়া থাকবে, দে, তারপর ব্র্যাকেট দেওয়া থাকবে, দে প্লে ইন দা ফিল্ড নাও। ওকে, দে প্লে ইন দা ফিল্ড নাও। এই যে দেখো, নাও আছে, নাও থাকা মানে কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফলো করবে। তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসালাম, এই যে সাবজেক্ট বসালাম দে,
তারপর দেখো এখানে প্লে আছে, তাহলে প্লেটা কি হয়ে যাবে বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস ফলো করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি, প্লে এর আগে আগে বসবে আর বসবে, ঠিক আছে? প্লে এর আগে আর বসবে, কারণ দে এর পর আর বসে, দে আর। প্লে এর সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি। প্লেইং ইন দা ফিল্ড নাও। তারপর দেখো রুল 5, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট উইক, ইয়ার, লাস্ট উইক বা লাস্ট ইয়ার বা লাস্ট ডে। এগো লন এগো মানে কি? অ্যাগো মানে আগে, আর লং অ্যাগো মানে অনেক আগে। অ্যাগো মানে হচ্ছে আগে, আগে, আর লং অ্যাগো মানে অনেক আগে। ইয়েস্টারডে মানে কি? ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। গতকাল। অ্যাগো মানে আগে, লং অ্যাগো মানে অনেক আগে। অনেক আগে। লাস্ট উইক মানে কি বলো তো? শেষ সপ্তাহ। শেষ সপ্তাহ। আর লাস্ট ইয়ার মানে লাস্ট ইয়ার মানে শেষ সপ্তাহ। শেষ বছর। গত বছর বলতে পারো। লাস্ট ইয়ার বলতে গত বছর। বা লাস্ট ডে বলতে কি? লাস্ট ডে। একদিন আগে। আচ্ছা, একদিন আগে। আগামী দিন বলা যায় না, গত দিন বলতে পারো, বাট আগামী দিন বলা যাবে না। আগামী বলতে হচ্ছে যে দিনটা আসতেছে ওটাকে বোঝায়, ঠিক আছে? তারপর দেখো পাস্ট টাইম থাকলে, এগুলো যদি থাকে, এগুলো থাকলে কি, এগুলো যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে কি, ভার্বের পাস্ট ফর্ম বসবে। ওকে, এই যে এই ভার্বটা যে আছে তোমাদের প্রশ্নে, যে ভার্বটা থাকবে ওই ভার্বটার পাস্ট ফর্ম বসাতে হবে। এই যে দেখো বিপ্লব, বিপ্লব লিখলাম, তারপর কি এখানে দেখো ইয়েস্টারডে আছে, তাই না? ইয়েস্টারডে তার মানে কি, এখানে যে ভার্বটা আছে, এই যে ভার্বটার হচ্ছে তোমাদের হচ্ছে দেখো গোল করে দেওয়া আছে, এই যে এভাবে হচ্ছে দেওয়া থাকবে, এভাবে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকবে। ওই ভার্বটাকে কি করবা তোমরা? ওই ভার্বকে হচ্ছে তোমরা পাস্ট ফর্মে নিয়ে যাবা, কারণ এখানে ইয়েস্টারডে আছে, এই ভার্বকে আমি পাস্ট ফর্মে নিয়ে গেলাম, মুভড। তারপরে বাকি যা আছে তা লিখে দিবা, টু দিস এরিয়া ইয়েস্টারডে, ঠিক আছে? তারপর রুল 6, মডাল অক্সিলারি ভার্ব ক্যান। এই যে দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো থাকলে কি ভার্বের বেস ফর্ম, মানে কি প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে। এই যে দেখো উই ক্যান